গণঅভ্যুত্থান পরবর্তীভাবে কিভাবে মাস্টার মাইন্ডরা হাজির হয়েছে, কিভাবে একটি বিশেষ বিশ্ববিদ্যালয় এবং সেখানকার কিছু সমন্বয়ক পুরো আন্দোলন, আমি কিন্তু আগেই বলেছি আমার কথা অনেকের পছন্দ নাও হতে পারে, পুরো আন্দোলনের কৃতিত্ব কক্ষিগত করেছেন। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা নেই। অথচ একটু আগেই আমার আগের বক্তার বক্তব্য থেকে পরিষ্কার, আমাদের একজন জুলাই যোদ্ধা আহত, তার বক্তব্য থেকে পরিষ্কার 18 তারিখ বিশেষ করে 18 জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো স্বীকৃতি কিন্তু আমরা সেই অর্থে পরবর্তী সময় দেখিনি। ফলে এই এক বছরে আমি এই বিশেষ করে জুলাই মাসে এসে এত মিডিয়া এত জায়গা থেকে আমাকে অনুরোধ করা হচ্ছে, আপনারা প্লিজ মনে করবেন আমি ক্রেডিট নিচ্ছি না, আমি কোথাও যাই না। কারণ হচ্ছে যে এই কথাগুলো উনি বলেছেন যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোর হয়তো এখনও মৃত্যু হয়নি, কিন্তু এখনও আমার ধারণা এগুলো মানে মৃত্যুর কাছাকাছি চলে গেছে আমাদের স্বপ্নগুলো। যেই অভূতপূর্ব একটা ঐক্য তৈরি হয়েছিল, আপনারা জানেন 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল, সেখানে আমি ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাগুলো আপনারা জানেন, যে ঢাকার ইচ্ছা মহাসড়কের পাশে আমাদের অবস্থান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভূমিকা, একটা অসাধারণ ভূমিকা তারা পালন করেছে। 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর যে হামলা হয়েছিল উপাচার্যের বাসভবনে, সেই হামলা থেকে আমি নিজে ওখানে ছিলাম, মৃত্যু মুখে পতিত ছিলাম। আমি আমার সন্তানদের মুখচ্ছবি মনে করছিলাম, আর ভাবছিলাম ওদের সাথে আমার দেখা হবে না, এরকম একটা পরিস্থিতির মাঝে ছিলাম। সৃষ্টিকর্তা হায়াত দিয়েছেন, বেঁচে গেছি। কিন্তু সেদিন কি হয়েছিল, আমাদেরকে সেই আক্রমণের হাত থেকে রক্ষা করবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক শিক্ষার্থী হলে ছিল, তারা একজোটে গিয়ে ভিসির বাসভবনে পাল্টা আক্রমণ করে বাংলাদেশে প্রথম একটি ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করেছে 2024 সালে। এবং এরপরে কিন্তু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রবেশ করতে পারেনি। 15ই জুলাই রাতে যে বিতাড়িত হয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। এরপরের ঘটনা 16 জুলাই, আপনারা জানেন 16 জুলাই সকালবেলা, আমার কাছে এখানে ভিডিও আছে, ছবি আছে আমার মোবাইলে, সকাল 10টার দিকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের হামলার প্রতিবাদে, আমাদের উপর রাতের হামলার প্রতিবাদে আশেপাশে সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায়, প্রত্যেকের হাতে লাঠি, কয়েক হাজার শিক্ষার্থী এসে স্কুল কলেজে শিখে তারা পুরো ক্যাম্পাস ভরিয়ে দিয়েছে। সেদিন আমার মনে হয়েছিল শেখ হাসিনা হ্যাজ টু গো। ওই দিন আমার মনে হয়েছে 16 তারিখে যে আমাদের এই মাসুম বাচ্চারা যখন রাস্তায় নেমেছে, এই দৈত্যকে যেতে হবে, এই দানবীয় শক্তিকে যেতে হবে। এবং একই ঘটনা সারা বাংলাদেশে ছিল। এরপর আপনারা জানেন 16 তারিখ রাতে সন্ধ্যার কি ঘটনা, সরকারের সিদ্ধান্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। পরের দিন 17 জুলাই, আমি জাস্ট সংক্ষেপে বিবরণটা দিয়ে শেষ করব। 17ই জুলাই আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিলগালা করে দেওয়া হয়। বলতে লজ্জা নাই, স্বীকার করতেও লজ্জা নাই, যেটা সত্য, যেটা ইতিহাস, সেটা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিলগালা করে দেওয়া হয়, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। ব্যতিক্রম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি তার সেই পতিত স্বৈরাচারের সেই সিন্ডিকেট নিয়ে যখন মিটিং করে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে বলেছিল আমরা ক্যাম্পাস ছাড়বো না, আমরা হলে থাকবো, আমরা হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত মানি না। তার পরিণতি আপনারা জানেন, বিকাল 3টা থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল, লাঠিচার্জ, রাবার বুলেট দিয়ে ভয়াবহ হামলা চলে বিকাল 3টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। আপনারা নিশ্চয়ই আমার সেই দিনের বক্তব্যটাও শুনেছিলেন। রাত 8টা-9টার দিকে আমি মেডিকেলের সামনে দাঁড়িয়ে আই ওয়াজ লিটারালি ক্রাইং, কারণ আমাদের এত শিক্ষার্থী আহত হয়েছিল। সারা ক্যাম্পাস টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছিল, বিভিন্ন ভবনের পেছনে ঝোপঝাড়ে তারা আশ্রয় নিয়েছিল, সেখানেই পুলিশ হামলা করেছে। আমাদেরকে তারা বলছিল স্যার আমাদেরকে রক্ষা করেন, কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সগুলো মুভ করতে পারছিল না। আপনারা দেখেছেন, ভিডিও দেখেছেন, অ্যাম্বুলেন্সে করে আমাদের আহতদেরকে উদ্ধার করে ফেরার সময় তাদের সেখানে হামলা হয়েছে। সেরকম সেই অবস্থার প্রেক্ষিতে আপনারা আমার সেই বক্তব্যটি নিশ্চয়ই দেখেছেন। এরপর 18 তারিখ
সারা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছে। আই স্যালিউট ইউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার প্রিয় ডিআইইউ এর ছাত্ররা, ইস্ট ওয়েস্টের ছাত্র শিক্ষার্থীরা, ইউআইইউ এর শিক্ষার্থীরা, নর্থ সাউথের শিক্ষার্থীরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমি একটু নর্থ সাউথে ক্লাস নেই। জুলাই আপনারা জানেন গণ অভ্যুত্থানের সময় প্রায় 2 মাস ক্লাস বন্ধ ছিল। আমি বাংলাদেশের ইতিহাস পড়াই, ইতিহাসের শিক্ষক আমি। দুটো ঘটনা আপনাদের বলবো। আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী পরিমাণ ট্রমাটাইজ ছিল। সো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অথরিটি আমাদের বললো যে আপনারা প্রথম দিনে ক্লাসে গিয়ে কিছু পড়াবেন না, তারা খুব ট্রমাটাইজ, আপনারা একটু তাদের কথাগুলো শুনবেন। 1.5 ঘন্টার ক্লাস আপনারা জানেন। গিয়ে ফ্লোর ওপেন করলাম। আমি তাদের প্রথমেই প্রশ্ন করেছিলাম যে আন্দোলনটি শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিসের বৈষম্য? কোটা বৈষম্য। কোথায়? বিসিএসে। তো তোমরা তো নর্থ সাউথের ছেলেমেয়েরা কখনো বিসিএস পরীক্ষায় অংশ নাও, এই আন্দোলনে গেলে কেন? আমি জাস্ট একদম রভাবে এই প্রশ্নটি করেছিলাম, হোয়াই ইউ আর দেয়ার, তোমরা কেন রক্ত ঝরালে? তোমরা তো কখনো বিসিএস অংশ নাও না। তারা আমাকে দুটো বিষয় বলেছিল, স্যার আমরা রক্ত ঝরিয়েছিলাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আমরা আমাদের রক্ত দিয়েছিলাম আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের যে রক্ত ঝরিয়েছে সেই রক্তের বদলা দেওয়ার জন্য আমরা আমাদের রক্ত ঝরিয়েছিলাম। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেসব সমন্বয়করা নেতা হয়েছেন, বড় বড় দল গঠন করেছেন, রাষ্ট্র দখল করেছেন, সরকার দখল করেছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, তারা সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতটুকু স্পেস দিয়েছেন? আপনার যারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন, আপনাদের সেই দলের মাঝে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়টা শিক্ষার্থী আছে? সেই মনে, আই শুড সে, সেই মনে। আমি বক্তব্য আগেই বলেছি, আমি যদি বলা শুরু করি দীর্ঘক্ষণ লাগবে। এরপর 29 জুলাই আপনারা জানেন, যেহেতু আমার বক্তব্যটি উপস্থাপন করেছেন, একটু সেদিন কেন সেই বক্তব্য দিয়েছিলাম আমি। সারা দেশে লকডাউন আপনারা জানেন, কারফিউ, লকডাউন না, কারফিউ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভ্যাকেন্ট, বাট কয়েকশো শিক্ষার্থী তারা বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয় জানেন একটা গ্রামের মাঝে, একটা ইউনিয়নের মাঝে, আশেপাশে যে লোকালিটিগুলো সেখানে তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ সেখানে গিয়ে হামলা করেছে। 29 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা কথা বলতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা জানেন একটা কৌশলগত জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান, সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থান। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানের সেই কারফিউর মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন ঢাকা আরিচা মহাসড়কে গিয়েছে। টহলরত পুলিশের গাড়ির সামনে, টহলরত সেনাবাহিনীর গাড়ির সামনে তারা সেই স্বৈরাচার বিরোধী, শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে। একদিনও তারা কর্মসূচি ছাড়া থাকেনি। আই এম প্রাউড অফ দ্যাম। সেই অবস্থায় 29 জুলাই আমার শিক্ষার্থীরা বললো, স্যার আমরা একটা বিক্ষোভ মিছিল করবো, আপনাকে থাকতে হবে। আমি হাজির হলাম। 150-200 শিক্ষার্থী আমার সামনে একটা ছোট্ট বিক্ষোভ মিছিলের পরে সেই সংক্ষিপ্ত সমাবেশ আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার ওই দিন একটাই বিষয় মাথায় কাজ করেছে, যে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হত্যাযজ্ঞ নেমে এসেছে, যেভাবে আমাদের শিক্ষার্থীদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, ব্লক রেড দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বন্ধ করার একটি মাত্র রাস্তা খোলা, সেটা হচ্ছে আপামর জনসাধারণকে রাস্তায় নেমে আসতে হবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন 27, 28, 29 তারিখ সেই কারফিউর মাঝে এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সবাই ভয়ে ঘরে ঢুকে গিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহসটা কিন্তু কেউ পায়নি। আমার উদ্দেশ্য ছিল যে মানুষকে বের করা। আমি আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, এই নিয়ে আমি কখনো কোনো কৃতিত্ব দাবি করিনি, ভবিষ্যতেও করবো না। আমি কৃতিত্ব দাবি করি, শুধু ইতিহাস বলছি। আমার সেদিনের বক্তব্য 2 মিনিটের কম। প্রথম 1 মিনিট আমার যে শিক্ষার্থীদের সারা দেশে হত্যা করা হয়েছে, আমি তার বিচার চেয়েছিলাম যে শিক্ষক হিসেবে। আমার যে শিক্ষার্থীদেরকে গুম করা হয়েছিল, আমি তাদেরকে ফেরত চেয়েছিলাম। আমার শিক্ষার্থীরা ঘরে ঘুমোতে পারতো না, আমি আমার শিক্ষার্থীদেরকে ঘরে ঘুমোতে দেওয়ার পরিবেশ চেয়েছিলাম। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। সর্বশেষ আমি আমার বক্তব্যটি শেষ করেছিলাম ওই যে মানুষকে রাস্তায় যাওয়ার আহ্বান জানিয়ে। হঠাৎ আমার মনে হলো যে আমি আমার নিজের ভাষায় যদি মানুষকে রাস্তায় নামার আহ্বান জানাই, হয়তো মানুষকে স্পর্শ নাও করতে পারে। আমার মাথায় আসলো কবি নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত সেই কবিতা, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। আপনারা নিশ্চয়ই শুনেছেন, একটি দীর্ঘ কবিতা। নবারুণ ভট্টাচার্য নিজেও এই কবিতা আবৃত্তি করেছেন। কিন্তু আমি তো আবৃত্তিকার নই, আমি তো নবারুণ ভট্টাচার্য নই, আমি তো আবৃত্তি করিনি।
আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে ওই সময় নবারুণ ভট্টাচার্যের কবিতার ওই দেখবেন শুরুর 4 লাইন এবং মাঝখানের 4 লাইন, এই চরণগুলো এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল, এত বেশি বাস্তব হয়ে উঠেছিল, আমার কাছে মনে হচ্ছিল নবারুণ ভট্টাচার্য হয়তো মনে মনে এরকম একটা বাস্তবতা কল্পনা করে এই কবিতাটি লিখেছেন। আমি সেই কথাগুলো উচ্চারণ করেছিলাম। এরপরে এই কবিতার ইম্প্যাক্ট কী সেটা আপনারা জানেন, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। অবশেষে ৩৬ জুলাই সেই আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু আপনারা জানেন, একটু আগেই বলেছেন, আমাদের সেই ৫ তারিখের অর্জন ব্যাহত হয়ে গেছে বোধহয় ৮ তারিখে, অথচ সেই ৮ তারিখেও কিন্তু জাতীয় দিবসের ঘোষণা করা হয়েছিল, পরে আপনাদের চাপে আবার সেটা বন্ধ করা হয়েছে। আমি সংক্ষেপ করছি, বোধহয় অনেক দীর্ঘক্ষণ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, যেই ঐক্যের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যটা ধরে রাখা ছিল এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম এবং প্রধান কাজ। কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানকে পতিত লীগ, পতিত স্বৈরাচার তারা বলছে ম্যাটিকুলাসলি ডিজাইন, কিন্তু সৃষ্টিকর্তা সাক্ষী আছে, বুকে হাত দিয়ে বলছি, এটা একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল। এবং স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল বলেই আমি প্রফেসর রব্বানী অংশ নিয়েছিলাম। আপনাদের আরেকটা কথা বলি, আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করছে বিভিন্ন মিডিয়াতে যে স্যার, অনেকেই তো বলছে এই গত 1 বছরের বর্তমান পরিস্থিতিতে আমাদের আন্দোলন অংশ নেওয়াই ভুল ছিল। আমি তাদেরকে দৃঢ় কণ্ঠে বলেছি, এখনও বলছি, আপনাদের সামনে বলছি, গত 1 বছরে এই সরকারের ব্যর্থতার কারণে, এই ঐক্য ভেঙে যাওয়ার কারণে, নানান কিছু হয়ে যাওয়ার কারণে যারা মনে করছে যে তাদের এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ভুল ছিল, তারা সম্পূর্ণভাবে ভুল। কারণ গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা ভুল করছে তাদের ভুলের কারণে গণঅভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা ভুল হতে পারে না। গণঅভ্যুত্থানে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম দায়িত্ব পালন করেছি, পবিত্রতম দায়িত্ব পালন করেছি। এর জন্য আমাকে মেরে ফেলা হবে, আমি ওপেন আছি, মৃত্যু ঝুঁকি নিয়েই ঘুরে বেড়াচ্ছি, একদমই চিন্তা করি না। শুনে জীবন একটাই, ক্ষুদ্র একটা জীবন, দেশের জন্য সেই জীবন উৎসর্গ করেছেন আমাদের সন্তানরা। তাদের রক্ত তো আমাদের রক্তের চেয়ে অনেক বেশি পবিত্র, অনেক বেশি দামি। সেই রক্ত যখন আমাদের চোখের সামনে ধরেছে, আমাদের রক্ত গেলে তেমন কিছু আসবে যাবে না। ফলে সেই অভূতপূর্ব ঐক্যটি কিন্তু এই সরকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অনেক কথা আছে। শিক্ষা, আমি একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, তাই যেটি জরুরি সেটা আমাকে বলতে হবে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, এরপরে আমাদের ছাত্ররা, আমরা হয়তো সব কিছু কন্ট্রোল করতে পারিনি। ফলে এই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে অনেকেই এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন। আই শুড সে, আই মাস্ট স্পিক দি ট্রুথ। আমি এখন মনে করি এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী অনেকে এই ক্ষমতায় এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন, বাট গণঅভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন না, যার ফলে 8 আগস্ট হয়েছে। আপনারা জানেন, বিদেশ থেকে বিভিন্ন লোকজনকে ধরে এনে বিভিন্ন কমিশন করা হয়েছে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছর ধরে সংস্কারের ডামাডুল চলছে। সম্ভবত 12টি সংস্কার কমিশন হয়েছে। ডক্টর আতিক মুজাহিদ, 11টি সংস্কার কমিশন হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন কি হয়েছে? ডক্টর ইউনূস, তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে শিক্ষা সংস্কার বাদ দিয়ে। আজ পর্যন্ত দেখেছেন ডক্টর ইউনূসের কোনো নীতি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হয়েছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একবার তিনি বসেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনের জন্য কি করা উচিত? অথচ আমি ইতিহাসের ছাত্র, আমরা জানি যে একটা রাষ্ট্র যখন রেকটিফাই করার দরকার পড়ে, যখন একেবারে আমূল পরিবর্তন করবার দরকার, সেই ফর্মুলা আসবে থেকে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের জন্যই হয়েছে রাষ্ট্রকে রেকটিফাই করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে পথ দেখানোর জন্য। অথচ ডক্টর ইউনূসের এই সরকার বিশ্ববিদ্যালয়কে ভ্রুক্ষেপ করছে না, শিক্ষা ব্যবস্থাকে ভ্রুক্ষেপ করছে না। এটা কি আমাদের প্রত্যাশা ছিল? সেই মনেও আরেকটি বিষয় আপনারা জানেন, এই শিক্ষার সাথে গভীরভাবে জড়িত আমাদের সিভিল সার্ভিস, সারা দেশের মানুষকে সেবা দেয় সিভিল সার্ভিস। আপনারা জানেন 25টি ক্যাডার আছে একদিকে, আরেকটি ক্যাডার একদিকে, সেই আমলাতন্ত্র প্রশাসন ক্যাডার।
সেই প্রশাসন ক্যাডারের যে ফ্যাসিবাদী চরিত্র, আপনারা কি বলতে পারবেন এক বিন্দু বদলিয়েছে? শেখ হাসিনা যে 15 বছর ধরে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, দানব হয়ে উঠেছিল, এর প্রথম এবং প্রধান সহায়ক ছিল তো এই প্রশাসন। সেই প্রশাসন যন্ত্রের উপরেই ডক্টর ইউনূস গিয়ে ভর করেছেন। আমি সরি, আগেই বলেছি, আই মাস্ট স্পিক দি ট্রুথ। প্রথমেই ভাঙা দরকার ছিল ওই সচিবালয়। আমি সচিবালয় ভাঙা বলতে আমি বিল্ডিং ভাঙতে বলি নাই, ওই কাঠামোকে ভাঙতে বলেছি। ডক্টর ইউনূসের সরকার ওই পতিত, ওই উচ্ছিষ্টভোগী শেখ হাসিনার ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগী সেই প্রশাসনের উপর ভর করে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি শেষ করছি, এই ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হয়েছে 25 ক্যাডারের সমন্বয়ে। তারা বিভিন্ন সময় আমাকে ডাকে, আমি যাই। তারা তাদের বৈষম্য দূর করার জন্য যেই আন্দোলনটা করছে, তার জন্য সেই আন্দোলনের অনেক নেতাকে বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমি তাদের কাছে শুনেছি, তারা আমার কাছে যায়, আমি তাদের অনুষ্ঠানে যাই, তারা আমাকে বলে, স্যার আজ পর্যন্ত আমরা ডক্টর ইউনূসের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তারা আসিফ নজরুলের সাথে দেখা করতে গিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বৈষম্যের শিকার বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা আসিফ নজরুলের সাথে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তার ঘরে ঢুকতে পারেনি, তার অফিসে ঢুকতে পারেনি। কিসের গণঅভ্যুত্থান? ফলে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, 15 বছর অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শ করেছে, কেউ খুব বেশি লাভবান হয়নি, কারণ মানুষ রাস্তায় নামেনি। অবশেষে কাদের অনুরোধে নেমেছে? ছাত্রদের অনুরোধে নেমেছিল রাস্তায়। ছাত্রদের প্রতি এদেশের মানুষের আকাঙ্ক্ষা সবসময় ছিল। 52 ভাষা আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 69-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 90-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ফলে বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি টার্নিং পয়েন্টে, প্রত্যেকটি অর্জনে কাদের ইতিহাস? ছাত্রদের ইতিহাস। ফলে আপনারা যারা শিক্ষার্থী আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন, আপনাদের প্রতি যদি এদেশের মানুষের আস্থা ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে যদি আবার কোনো ফেসিবাদ আসে, সেই ফেসিবাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে না, কারো কথায় নামবে। আমি বলে দিচ্ছি, আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসের ছাত্র। ফলে আপনারা যেন ফেসিবাদী হয়ে না ওঠেন। ছাত্রদের যেই দলগুলো হচ্ছে, ছাত্রদের যেসব কর্মকাণ্ড, তার মাঝে কিন্তু ফেসিবাদের গন্ধ আমরা পাচ্ছি। প্লিজ, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। সরি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর দীর্ঘ করব না। সর্বশেষ থ্যাংক ইউ। সর্বশেষ যেটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা 36 জুলাই আর চাই না, আমাদের রক্তাক্ত জুলাই আমরা চাই না, আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে সেই সময় আমরা আর চাই না। কিন্তু আমরা দেশের গুণগত পরিবর্তন চাই, আর সেই গুণগত পরিবর্তনের জন্য, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি দীর্ঘস্থায়ী বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ছাত্ররা যারা রাজনীতি করছে গত 1 বছরে, তাদের রাজনীতিও এখনও ওই স্লোগান নির্ভরই আছে। আগে স্লোগান শুনতাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালি না রাজপথ ইত্যাদি। আমি সরি, শুধু স্লোগান দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে, যার একটা প্রমাণ দিয়েছেন। আপনার পুরো নামটা আমি একটু উচ্চারণ করতে চাই, রাফেজ সালমান রিফাত। আই স্যালিউট ইউ, আপনি যে এই বক্তব্যটি দিয়েছেন। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে এখন এই ধরনের কথা প্রত্যাশা করি। এই শুধু ঢাকা, আপনি চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি, তাতে কি আসবে যাবে? আমার কি অর্জন হবে? ডক্টর আতিক মুজাহিদ বসে আছেন, আমরা কয়েক মাস আগে সিলেট বিশ্ববিদ্যালয়ে আমি একটি বক্তব্য দিয়েছি। আমাদেরকে কৌশল ঠিক করতে হবে। আপনারা কি কোনো সেল করেছে? আমি জানি না, ছাত্ররা কি কোনো গবেষণা সেল করেছে যে দিল্লির সাথে আমাদের দাসত্বের কোন কোন জায়গাগুলো তৈরি হয়ে আছে, আমরা কোন কোন জায়গায় দাসত্ব বরণ করে, সেগুলো স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, আমাদের কৌশল ঠিক করতে হবে। যেই দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রয়োজনে আমাদের, আপনারা জানেন কিছু চুক্তির এক্সিট ক্লজ নাই, সেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে। কেন একটা আন্তর্জাতিক চুক্তির, দ্বিপাক্ষিক চুক্তির এক্সিট ক্লজ নেই, সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আপনারা কি এগুলো কোনো স্টাডি করছেন? শুধু ঢাকা না দিল্লি বললে হয়ে যাবে? আই এম সরি, আপনাদের তো গলা ফাটিয়ে ফেলছেন। ফলে আমি আপনাদের কাছে আহ্বান রাখব, 24-এর গণঅভ্যুত্থান অনেকেই অতি উৎসাহীরা বিপ্লব বলছে। আমি সরি, এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান, একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান।
তবে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের পথ উন্মোচিত হয়েছে। একটি পথ উন্মোচিত হয়েছে 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই বিপ্লবের পথটি দীর্ঘ হবে এবং এই দীর্ঘ পথে আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে। আমি সাবধান করে দিচ্ছি, আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, এদেশের মানুষের স্বপ্ন নিয়ে সিনেমা না খেলা হয়, তাহলে কিন্তু এদেশের মানুষ তাদেরকে ভিলেন হিসেবে পরিচিত করে দেবে। ফলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো। এবং আরেকটি বিষয় লাস্ট বলে শেষ করি, ওই নর্থ সাউথের ক্লাসের আরেকটি কথা বলি নাই আপনাদেরকে। নর্থ সাউথের ওই ওপেন ডিসকাশনের প্রথম ক্লাসে আমার এক ছাত্র একটু দুষ্ট ছাত্র, আমি আবার আমার দুষ্ট ছাত্রদের পছন্দ করি যারা একটু দুষ্ট দুষ্ট কথা বলে ক্লাসে, আমাকে খুব হেসে হেসে বলতেছে, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? এটা বলেই শেষ করব। বুঝতে পারছেন প্রশ্নটা? জুলাই গণ অভ্যুত্থানের বিরতির পরে ক্লাসে গিয়েছি, আমি বাংলাদেশের ইতিহাস পড়াই, ইমার্জেন্সি বাংলাদেশ পড়ে, আমাকে প্রশ্ন, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? আমি হেসে বলেছিলাম, তোমার প্রশ্নটি অত্যন্ত কিউট একটা প্রশ্ন, আর তোমার প্রশ্নের জন্য আমার একটা কিউট আনসারও আছে। আর সেই আনসার হচ্ছে, আমি আগে যে ইতিহাস পড়িয়েছি এখনও আমি সেই ইতিহাসই পড়াবো। কারণ একজন ইতিহাসের শিক্ষক হিসেবে শেখ হাসিনার ফেসিবাদের সময় আমি ফেসিবাদের গল্প শোনাইনি, আমি কোনো মুজিববাদের গল্প শোনাইনি, আমি ইতিহাস পড়িয়েছি। সুতরাং আমাকে আমার ইতিহাস পরিবর্তন করার কোনো দরকার পড়বে না। 24-এ যা হয়েছে তার মধ্য দিয়ে 1971 সালে যা হয়েছে তা কি পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? 1952 সালে যা হয়েছে সেটা কি 24-এর ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নো। এবং সেই 52-এর ভাষা আন্দোলনের যে প্রত্যাশা, 69-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা, সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশার কোনো ফারাক নেই, এক এবং অভিন্ন। ফলে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলবার জন্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠার এই লড়াইয়ে অংশ নিয়েছিলাম। সেই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের লড়াই চলবে। এবং সেই লড়াই আমি আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে, জুলাইয়ের সকল শহীদদেরকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার কথা শুনবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি, আমার মনে হয় আজকে আমারটি আপনি অনেক ভালোভাবে বলেছেন। నేను ప్రమాణం చేస్తున్నాను. তাহলে দুটো লাইন বলতে হবে আবার। অনেকে আমাকে বলে যে আপনি কেন এই সাহস দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি একজন শিক্ষক, আমি এই কথাগুলো বলতে গেলেই ইমোশনাল হয়ে যাই। আমার চোখের সামনে দেখছিলাম আমার শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আপনারাই বলুন, আমি 19 বছর শিক্ষকতা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষক শিক্ষার্থীদের নৈকট্য অনেক বেশি। এটা আপনারা কিছু মনে করবেন, আমি ক্রেডিটটা নিব, কারণ আমাদের একটা প্যাক ক্যাম্পাস, আপনারা জানেন, সেখানে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। ফলে শিক্ষার্থীদের সাথে আমার নৈকট্য অনেক বেশি। সারা বাংলাদেশে আমার শিক্ষার্থীরা আমার অস্তিত্ব, একজন শিক্ষক হিসেবে আমার অস্তিত্ব। আমি শিক্ষকতা আমার অস্তিত্ব মনে করি। সেই শিক্ষার্থীদেরকে যখন হত্যা করা হয়েছে, তখন আমি যা বলেছি সেটা আমার দায়িত্ব ছিল। এর জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো ক্রেডিট প্রত্যাশা করা কি ঠিক? একেবারেই ঠিক নয়। ফলে আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব পালন করেছি। এবং সেই সময়টা আপনারা ছিলেন, আমার সামনে আমার শিক্ষার্থী, বিপন্ন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে, তারা রাতে ঘুমোতে পারে না, তারা তাদের ভাইদের হারিয়েছে, কারো মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। এবং প্রতিদিন রাত দিন 24 ঘন্টা তাদের যে বিপন্নতার খবরগুলো আসছিল, আমি তো শুধু বক্তব্য দেইনি, সারাক্ষণ তো এই আন্দোলনে ছিলাম। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের, তাদেরকে পুলিশ ধরেছে, সেখান থেকে ছাড়ানো, আমি একা নই, আমাদের আরও কিছু শিক্ষক ছিলেন, তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদেরকে রাতে থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা, নানান কিছু আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত। সেই অবস্থায় সেই বিপন্ন শিক্ষার্থীদের সামনে যখন দাঁড়িয়ে বক্তব্যটি শেষ করলাম, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সেটি। আমার বক্তব্যটি যখন শেষ করলাম কবি নবারুণ ভট্টাচার্যের সেই চরণগুলি দিয়ে, আমি দেখলাম আমার সেই বিপন্ন শিক্ষার্থীরা সবাই কাঁদছে। এটি আমার জীবনের
সবচেয়ে বড় পাওয়া, এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। শেষ করছি কবিতার সেই চরণগুলো উচ্চারণ করার মধ্য দিয়েই। আমি জানি না, ভুল হয়ে যেতে পারে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে।